হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সাঁতারটেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে পাওয়ার অফ অ্যাটর্নি বা আনমুক্তার নামা দলিল যদি মিউটেশন করতে চান, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যদি আপনাদের কোনো জমি ক্রয় করা থাকে, তাহলে সেই সকল দলিল মিউটেশন করতে গেলে 7টি কিন্তু নিয়ম মানতে হবে। তো এই যে 7 ধরনের যে নিয়মগুলো রয়েছে, সেগুলো কেন চালু করা হয়েছে বা সেই 7 ধরনের নিয়ম কি কি রয়েছে, সেই পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে আপনারাকে জানাবো। তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তার আগে আপনারাকে জানাবো পাওয়ার অফ অ্যাটর্নি বা আনমুক্তার নামা দলিল কি। তো দেখুন, পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে একটি আইনি দলিল, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি, যার বাংলা হচ্ছে আনমুক্তার নামা। তো এই পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে একটি আইনি দলিল, যেখানে একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার পাওয়ার দিয়ে থাকেন। অর্থাৎ কোনো ব্যক্তি তার সম্পত্তি দেখাশোনার জন্য বা ভোগ দখল করার জন্য বা কেনাবেচা করার জন্য কোনো এক ব্যক্তিকে নিয়োগ করা হয় বা তাকে পাওয়ার বা ক্ষমতা দেওয়া হয়, তো সেটাকেই বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি বা আনমুক্তার নামা। অর্থাৎ আপনি যদি আপনার জমি জায়গা বা সম্পত্তি ছেড়ে কোনো বাইরে থাকেন, তাহলে আপনার সেই জমিগুলোকে দেখাশোনার জন্য বা আপনার সেই জমিগুলোকে দেখভাল বা রক্ষণাবেক্ষণ করার জন্য আপনি একজন ব্যক্তিকে নিয়োগ করবেন। তো সেই ব্যক্তিকে যে নিয়োগটি আপনি করবেন, তার জন্য কি করবেন, একটি দলিল করবেন, যেটা হচ্ছে আইনি দলিল। তো সেই দলিলটিকেই বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি বা আনমুক্তানামা দলিল। তো সেই দলিলে যে ব্যক্তিকে পাওয়ার বা ক্ষমতা দেওয়া হবে, সেই ব্যক্তি সেই জমিটি দানপত্র বা হস্তান্তর বা বিক্রি করতে পারবে কিনা, সেই শর্তগুলো স্পষ্টভাবে কিন্তু সেই দলিলে দেওয়া থাকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে নিজের সম্পত্তি অন্য কোনো ব্যক্তিকে ক্ষমতা প্রদান করাকে আনমুক্তার নামা বা পাওয়ার অফ অ্যাটর্নি বলা হয়। এবং সেই দলিলের মধ্যে সেই শর্তগুলো স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করা থাকবে যে যে ব্যক্তিকে আপনি সেই দলিলটাতে আনমুক্তার নামা নিয়োগ করেছেন, সে ব্যক্তি সে সম্পত্তিগুলো বিক্রি করতে পারবে কিনা বা ভোগ দখল বা রক্ষণাবেক্ষণে কি কি শর্ত সাপেক্ষে আইনগতভাবে সেই দলিলটি করা হয়েছে, সেই শর্তগুলো কিন্তু স্পষ্টভাবে সেই পাওয়ার অফ অ্যাটর্নির যে দলিল, সেই দলিলের মধ্যে উল্লেখ থাকে। তো এই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যদি কোনো ব্যক্তিকে ক্ষমতা দেওয়া রয়েছে যে সেই ব্যক্তি সেই পাওয়ার অফ অ্যাটর্নি মূলে তার সেই সম্পত্তিগুলো বিক্রি করতে পারেন। তো এই ক্ষেত্রে ধরুন আপনি সেই সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি মূলে আপনি ক্রয় করেছেন বা অন্য কোনো ব্যক্তিকে আপনি সেই জমিগুলো বিক্রি করেছেন সেই পাওয়ার অফ অ্যাটর্নি বা আনমুক্তার নামা দলিল মূলে। তো সেই রেকর্ড করার সময় সেই ব্যক্তিকে কিন্তু 7টি নতুন নিয়ম মানতে হবে, যা এই নতুন 7টি নিয়মের মাধ্যমে সে ব্যক্তি সেই দলিলটি রেকর্ড বা মেডিটেশন করতে পারবেন। তো সেই 7টি শর্ত বা নিয়ম কি কি রয়েছে, তো চলুন সেটা আপনারাকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নি বা আনমুক্তার নামা দলিল মূলে সেই জমিটি ক্রয় করা থাকবে, সেই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি অবশ্যই লাগবে। যে দলিল মূলে আপনি সেই জমিটি ক্রয় করেছেন, সেই দলিলটা কিন্তু অবশ্যই লাগবে। তো এটা হচ্ছে প্রথম নিয়ম বা প্রথম শর্ত। তারপর 2 নম্বরে হচ্ছে রেজিস্ট্রেশন আইন 1899 এর 18 ধারা অনুসারে ব্যবহৃত যে স্ট্যাম্প, সেগুলো কিন্তু ভালোভাবে যাচাই করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী সেই পাওয়ার অফ অ্যাটর্নি যে দলিলটি রয়েছে, সেই দলিলটি সঠিক আইন মেনে হয়েছে কিনা সেটা কিন্তু যাচাই করতে হবে। আর 3 নম্বরে যে বিষয়টি বলা হচ্ছে সেটা কিন্তু একই রয়েছে, যে এডিএসআর অফিসে গিয়ে সেই দলিলটি কিন্তু যাচাই করতে হবে। অর্থাৎ একটি জমি হস্তান্তর করতে গেলে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি আইন মেনে কিন্তু করতে হয়। অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করেছেন পাওয়ার অফ অ্যাটর্নি মূলে, সেই দলিল এবং আপনার কাছে যে মূল দলিলটি থাকবে, সেই দুইটি দলিলেই সেই এডিএসআর অফিসে গিয়ে কিন্তু যাচাই করা হবে। তারপর 4 নম্বর হচ্ছে আপনি যে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে জমিটি ক্রয় করেছেন, তার যে রেকর্ড বা যে মিউটেশন করা হবে, সেই রেকর্ডের যে তথ্য বা যে অর্ডার শিট, সেটা কিন্তু বিএলওর অফিসে আলাদাভাবে সংরক্ষণ করা থাকবে। অর্থাৎ আপনি যদি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি মূলে জমি ক্রয় করে থাকেন, তাহলে আপনি সেই দলিলটি যখন মিউটেশন করবেন, তার যে ডকুমেন্টসগুলো অফিসে থাকে, সেগুলো কিন্তু বিএলওর অফিসে আলাদাভাবে সংরক্ষণ করা থাকবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হচ্ছে এই ধরনের রেকর্ড বা মিউটেশন করতে গেলে অবশ্যই ফিল্ড ইনকোয়ারি বা সরজমিন তদন্ত করা হবে। অর্থাৎ আপনি যদি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি মূলে কোনো জমি ক্রয় করে থাকেন এবং সে দলিলটি যদি আপনি রেকর্ড বা মিউটেশন করতে বিএলওর অফিসে যান, তাহলে কি হবে, আপনার সে জমিতে, অর্থাৎ আপনি কত পরিমাণ জমি ক্রয় করেছেন সেটা সত্যতা যাচাই করার জন্য আরআই সাহেব আপনার সে জমিতে ইনকোয়ারি বা সরজমিন তদন্ত করবেন। তারপর 6 নম্বর হচ্ছে এই ধরনের রেকর্ড বা মিউটেশন করতে গেলে যে বিবাদী পক্ষগুলো থাকবে, অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি মূলে যিনি জমিটি আপনাকে দিয়েছেন, সেই পাওয়ার দাতাকে বা সেই মুক্তার নামাকে
চিঠি করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রত্যেকজন বিবাদী পক্ষকে চিঠি করতে হবে এবং প্রত্যেকটি চিঠির যে রিসিভ কপি সেটা কিন্তু হিয়ারিংয়ে আপনাকে নিয়ে যেতে হবে। অর্থাৎ এমন নয় যে আপনার কাছে যে মূল দলিলটি রয়েছে কেবলমাত্র সেই বিক্রেতাকে চিঠি করব, সেটা কিন্তু চলবে না। অর্থাৎ সমস্ত পক্ষকে হিয়ারিং বা শুনানি তারিখের যে নোটিশ, সেই নোটিশের কিন্তু চিঠি করতে হবে এবং সেই চিঠির যে রিসিভ সেটা কিন্তু হিয়ারিংয়ে সেই বিএলআর অফিসে নিয়ে যেতে হবে, যেটা কিন্তু অন্যান্য মিউটেশনের ক্ষেত্রে লাগে। তারপর সর্বশেষ যে 7 নম্বর নিয়মটি বলা হয়েছে যে এই ধরনের রেকর্ডে অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নির মূলে যদি কোনো রেকর্ড বা মিউটেশন করতে চান তাহলে কমপক্ষে কিন্তু 30 দিন সময় লাগবে আপনার সেই রেকর্ডটি সম্পন্ন হতে। তো এই যে 7টি দফাতে যে নতুন নিয়ম চালু করা হয়েছে এবং এই নিয়মের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নির মূলে যদি আপনারা জমি ক্রয় করে থাকেন তাহলে কিন্তু মিউটেশনটি আপনার হবে না। তো পাওয়ার অফ অ্যাটর্নিক দলিল মিউটেশন করতে গেলে যে 7 ধরনের নিয়মের কথা বলা হয়েছে, তো এটা হচ্ছে তার নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি। এটা যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো দেখুন এই নোটিফিকেশন, এই যে 7টি নিয়ম, সেই নিয়মগুলো কিন্তু দেওয়া রয়েছে। ভালোভাবে আপনারা এই নোটিফিকেশনটা বা এই যে বিজ্ঞপ্তিটা নবান্ন থেকে দেওয়া রয়েছে, তো দেখুন 1-2 করে 7টি যে নিয়ম সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। তো কেন এই নিয়ম চালু করা হয়েছে, তো চলুন সেটাও আপনাকে জানিয়ে দিচ্ছি। তো কেন এই 7 ধরনের নতুন নিয়ম চালু করা হয়েছে এটা দেখলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো দেখুন, জাল দলিল ব্যবহার করে রাজ্যের তথ্য ভাণ্ডারে একজনের জমি অন্যজনের নামে করে দেওয়ার অভিযোগ আগেই এসেছিল রাজ্য সরকারের কাছে। এবার জাল পাওয়ার অফ অ্যাটর্নিক দেখিয়ে জমি হাতানোর মতো ঘটনাও রাজ্য প্রশাসনের সামনে এলো। কলকাতা লাগোয়া একাধিক জেলায় এই ধরনের অভিযোগ জমা পড়েছে, সেই খবর পৌঁছেছে নবান্নে। ফলে পাওয়ার অফ অ্যাটর্নিক দেখিয়ে জমির মিউটেশন করার ক্ষেত্রে কড়াকড়ি বাড়ল। এই সমস্ত ক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, যেটা পূর্বে আপনাদেরকে জানালাম। পাওয়ার অফ অ্যাটর্নিকের ভিত্তিতে জমির মিউটেশনের আবেদন পেলে জেলায় নিযুক্ত ভূমি সংস্থার আধিকারিক সেই জমি সরজমিনে পরিদর্শন করবেন। সে জমির পাশের লোকজনের কাছেও জমির মালিকানার খোঁজ খবর নেবেন তারা, যেটা কিন্তু যে কোনো ইনকোয়ারিতেই করা হয়। মিউটেশন প্রক্রিয়া শুরু হবে তারপরেই। এই নিয়ম বাধ্যতামূলক করল নবান্ন। অর্থাৎ আপনি আবেদন করলে সেই আবেদনের ভিত্তিতে সর্বপ্রথম আপনার সে জমিতে ফিল্ড ইনকোয়ারি বা সরজমিন তদন্ত করবেন আরআই সাহেব। তারপরে আপনার পরবর্তী যে প্রসেস সেটাতে কিন্তু আধিকারিক এগোবেন। সূত্রের খবর, কলকাতার আশেপাশের জেলাতে অসাধু চক্র সক্রিয়। সম্প্রতি তারা তাদের অপকর্মের কৌশল বদল করেছে। এখন তারা জাল পাওয়ার অফ অ্যাটর্নিক দেখিয়ে অন্যের নামে জমি মিউটেশন করিয়ে নিচ্ছে। এতে চলছে মোটা টাকার খেলা। জমির আসল মালিকের অজান্তেই রাজ্যের তথ্য ভাণ্ডারে জমি অন্যের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। এই অপকর্ম কাজগুলো হতো আগে জাল দলিল দেখিয়ে, কিন্তু আর বর্তমানে কি হচ্ছে, পাওয়ার অফ অ্যাটর্নিকেও এখন কিন্তু জাল করা হচ্ছে। এই জন্যই ক্ষতিগ্রস্ত জমির মালিককে পুলিশে অভিযোগ জানাতে বলা হয় রাজ্যের তরফে। অভিযোগ প্রমাণিত হওয়ার পর জমি তার আসল মালিককে ফেরানোর তোড়জোড় চলছে। এটা করতে গিয়েই জাল পাওয়ার অফ অ্যাটর্নিক ব্যবহারের বিষয়টি নবান্নের সামনে এসেছে। সমস্যাটি এতটাই গুরুত্ব যে এক জেলার পুলিশ সুপার নিজে ফোন করে নবান্নের সংশ্লিষ্ট শীর্ষ কর্তাকে বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছেন। রাজ্যের এক আধিকারিক জানান, জাল নথি এমনভাবে তৈরি করা হচ্ছে যে খালি চোখে তা ধরা কার্যত অসম্ভব। ফলে নকল পাওয়ার অফ অ্যাটর্নিক ব্যবহার করে জমি হাতানোর কারবার বন্ধ করতে 7 দফা নির্দেশিকা জারি করেছে রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। তাতে বলা হয়েছে, পাওয়ার অফ অ্যাটর্নিক রেজিস্ট্রেশনের সময় যে স্ট্যাম্প ব্যবহার করা হয় তা ভালোভাবে পরীক্ষা করে দেখে নিতে হবে। ফিল্ড ভেরিফিকেশন বা সরজমিন তদন্ত বাধ্যতামূলক। আগে এটা সংশ্লিষ্ট আধিকারিকের সিদ্ধান্তের উপরই নির্ভর করত। এই ধরনের মিউটেশনের তথ্য একেবারেই পৃথকভাবে সংরক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে প্রত্যেকটি বিএলআরওকে, যেটা পূর্বে আপনারাকে যে 7 দফা বা যে 7টি নিয়ম যেটা আপনারা কি জানালাম, যে ফিল্ড ইনকোয়ারি অবশ্যই করতে হবে এবং এই ধরনের যে রেকর্ড সেটা কিন্তু আলাদাভাবে সংরক্ষণ বিএলআর অফিসে রাখতে হবে। তো এই যে 7 ধরনের নিয়মের কথা বলা হয়েছে, এই নিয়ম অনুযায়ী একটি পাওয়ার অফ অ্যাটর্নিক দলিল কিন্তু মিউটেশন করা হবে। এই নিয়মের বহির্ভূত হলে পাওয়ার অফ অ্যাটর্নিক মূলে যদি কোনো জমি ক্রয় করা থাকে তাহলে কিন্তু সেই দলিলের মিউটেশন কিন্তু হবে না, যেটা কিন্তু নবান্ন থেকে পরিষ্কারভাবে নির্দেশিকাটি দেওয়া রয়েছে। তো পাওয়ার অফ অ্যাটর্নিক মূলে যদি আপনারা কোনো জমি ক্রয় করে থাকেন
তাহলে অনলাইনের মাধ্যমে যে আবেদনটি করতে হয় সেখানেও কিন্তু ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের যে দলিল নম্বর বা যে সাল তারিখ সেগুলোও কিন্তু অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হয়, যেটা কিন্তু নতুন ভার্সনে সে সকলগুলো আপডেট করা হয়েছে। এবং অনলাইনের মাধ্যমে দলিল মিউটেশনের যে আবেদন করতে হয় সেই আবেদনের প্রসেসও চ্যানেলের ভিডিও রয়েছে, আপনার সেই ভিডিও দেখে সে প্রসেসও জেনে নিতে পারেন। তো আশা করি আপনারা 7 দফা নিয়ম সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো হলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।